আচ্ছা, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল। যে কোনো সংগঠনই যখন হয়, সংগঠন মানে কি? সংগঠিত হওয়া, একত্র হওয়া। একত্রিত আমরা হয়ে আমাদের বিভিন্ন পেশাজীবী সংগঠন, এটি একটি শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া থাকে। শিক্ষকরা যুগে যুগে নিষ্পেষিত হয়েছে, বিশেষ করে আমি বলবো বেসরকারি শিক্ষা বা এমপিওভুক্ত শিক্ষক যারা বা নন এমপিও শিক্ষক যারা, তারা বরাবরই আমরা বিভিন্ন দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, পাড়ি দিতে হচ্ছে। যখন যে সরকার আসে তারা কিছু কিছু দান অনুদান, কিছু ফ্যাসিলিটিস আমাদের দিয়ে থাকে। এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এর মধ্যে আমাদের অনেক দাবি দেওয়া থাকে, আমাদের নিজেদের মধ্যে কিছু প্রবলেম থাকে যা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়। এসব কারণে আসলে সংগঠন করা। আপনি জানেন যে পেশাজীবী সংগঠনের মধ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, যাকে সংক্ষেপে আমরা বলি বাকশিস, এটা সারা বাংলাদেশে আমাদের কমিটি রয়েছে। তার জেলার আমাদের সম্মেলনটা হয়েছে। সেই সম্মেলন আপনি জানেন যে সেখানে আমি জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছি। এজন্য আমি আমার শিক্ষক মণ্ডলী, টাঙ্গাইল জেলার সর্বস্তরের শিক্ষক এবং কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং যে প্রশ্নটা আপনি করেছেন যে কেন সংগঠন করতে হয়, কেন করতে হয়, আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম যে আমাদের শিক্ষকদের, কর্মচারীদের নানান ধরনের সমস্যা থাকে, যে সমস্যার সমাধান আমাদের করতে হয়। অনেক সময় কলেজ প্রশাসন থাকে, তারা একটু বৈরী আচরণ করে বা ইনজাস্টিস করে। সেক্ষেত্রে আমাদের শিক্ষক সংগঠন যদি ক্লেম করে কোনো শিক্ষক, সেক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সেটাকে দেখভাল করি, তার ভালো মন্দ মেরিট ডিমেরিট দেখে একটা সিদ্ধান্ত নিতে পারি, বা প্রিন্সিপাল মহোদয় বা গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটি যেই থাক তার সাথে আমরা একটি আলাপ আলোচনা করে একটি সুরাহা করতে পারি। এই ধরনের শিক্ষকদের জানেন যে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে অনেক ক্ষেত্রে আমাদের অনেক আমরা সবসময় মনে রাখবেন যে শিক্ষক নেতা আমরা যারা রয়েছে, আমরা সবসময় শিক্ষকের পক্ষে মিনস তার নৈতিক সমর্থন তাকে আমরা দেব। সে যদি কোনো অন্যায়কারী হয়, দুষ্কৃতিকারী হয়, সে যদি লুণ্ঠনকারী হয়, দুর্নীতিবাজ হয়, সেক্ষেত্রে শিক্ষক সমিতির সদস্য হিসেবে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। যদি তার বিরুদ্ধে কোনো অনিয়ম করা হয়, নিয়ম বহির্ভূত যদি কোনো শাস্তি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা সরকার তথা লোকাল যে প্রশাসন রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করতে পারি। এই জন্যই মূলত সংগঠনগুলো করা। বিগত দিনে কি যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন কি শিক্ষক প্রতিনিধি সম্মেলনটা আপনারা করতে পারছেন কিনা? তখন করার সুযোগ ছিল হয়তোবা। আসলে সংগঠন তো দীর্ঘদিন যাবতীয় আছে, আর ত্রিবার্ষিক সম্মেলন 3 বছর অন্তর অন্তর আমাদের করতে হয়। সেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সময় এটা কোনো ব্যারিয়ার ছিল না, যা ট্রুলি বলতে হয়, কোনো ব্যারিয়ার ছিল না। 3 বছর অতিক্রান্ত হয়েছে, তারপরে আমরা সম্মেলনে গিয়েছি। অ্যাজ পার রুল, নিয়ম মাফিক যেটা হওয়া দরকার সেটি আমরা করেছি। তার মানে কি এই শিক্ষক সম্মেলনটা, প্রতিনিধি সম্মেলনটি কি রাজনৈতিক কোনো দলীয় কোনো ব্যানারে হচ্ছে, নাকি সম্মিলিত সকলেই মিলে, মানে যে কোনো শিক্ষকই? না, এখানে শিক্ষক যে সেই এই সংগঠনের সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। এখানে দলীয় দৃষ্টিভঙ্গির কোনো সুযোগ নেই। মানুষ জন্মগতভাবে রাজনৈতিক, যে সে রাজনীতি করবে এটাই স্বাভাবিক। আমরা পরিবারেও তো রাজনীতি করি, পলিসি করেন, আপনিও আপনার পরিবারে পলিসি করেন, আমি আমার পরিবারে পলিসি করি, আমার কলেজে পলিসি করি, আমার সমাজে করি, বন্ধুবান্ধবের মধ্যে করি। মানুষ আসলে জন্মগতভাবেই পলিটিক্যাল। তো সেখানে রাজনৈতিক আইডেন্টিটি, রাজনৈতিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা এক এক শিক্ষকের এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষকদের দাবি, যে দাবিগুলো, সেগুলো কমন দাবির ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সব কিছুকে প্রতিহত করতে চাই, অন্যায় ব্যভিচারের বিরুদ্ধে দাঁড়াতে চাই, শিক্ষাকে আমরা এগিয়ে নিতে চাই। শিক্ষার এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী ব্যারিয়ার রয়েছে সেগুলো আমরা দেখভাল করি, বা আমাদের কাছে যদি আসে সেটা নিয়ে আমরা কথা বলি। লোকাল প্রশাসন রয়েছে, জেলা প্রশাসক রয়েছে, জেলা শিক্ষা অফিসার রয়েছে, তার সাথে আমরা মত বিনিময় করতে পারি, বিভিন্ন কথাবার্তা বলতে পারি, আমাদের পাওয়া না পাওয়ার বেদনা বলতে পারি, আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি। নিশ্চয়ই একটি ফোরামের প্রয়োজন হয়, এই জন্যই শিক্ষক সংগঠনটা করা। খুবই দুঃখজনক হলো সত্যি এই ধরনের অনিয়ম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে। একসময় অনেকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তখন আইন কানুনের বালাই তেমন ছিল না। এখন তো একটা পরিবর্তিত সময়, দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। নতুন মুক্তিযোদ্ধা, আধুনিক যোদ্ধা যারা, তাদের কাছে আমার একটা অ্যাপিল,
তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে আমি দেখি যে প্রধান শিক্ষককে টেনে হিঁচড়ে নামানোর যে চেষ্টা করে, এটা আসলে অনুচিত। যদি কোনো শিক্ষক অপরাধী হয়, যদি নীতি বহির্ভূত কোনো কাজ করে থাকে, রাষ্ট্রীয় আইন রয়েছে, সেই আইন অনুযায়ী তার ব্যবস্থাপত্র হবে। তবে তারা এই কাজটি অন্ততপক্ষে করতে পারে, যেখানে অনিয়ম রয়েছে, দুর্নীতি রয়েছে, সেটি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে, লোকাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তারা যদি আমাদের কাছে আসে, আমাদের শরণাপন্ন হয়, তাহলে তাদেরকে আমরা হেল্প করব। তা আমার কলেজে আমি একজন শিক্ষক নেতা, জেলার সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি ব্যথিত হই যে আমার কলেজে এই অনিয়মটি রয়েছে। তা আমি মনে করি আমার কাজ হবে নিজের ঘর থেকেই শুরু করা। সেক্ষেত্রে আপনি জানেন যে আমাদের কলেজের সভাপতি, গভর্নিং বডির সভাপতি মাননীয় জেলা প্রশাসক টাঙ্গাইল, ওনাকে আমরা অবশ্যই লিখিত আকারে, বিশেষ করে আমি লিখিত আকারে জানাবো যে আমাদের দিস অ্যান্ড দিস এই প্রবলেমস রয়েছে। অলরেডি আপনি জেনে থাকবেন যে আমাদের মিনিস্ট্রি অডিট, এডুকেশন মিনিস্ট্রির অডিট চলমান। সেক্ষেত্রে এই যে কথা বললেন, যে শিক্ষকের কথা বললেন, আসলে আমি শিক্ষক বলতে নারাজ, সে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। তো তার যে সার্টিফিকেট, আপনি আরও অবাক হবেন জেনে যে যদি আপনি অন্য ট্র্যাকের থেকে, অন্য ডিসিপ্লিন থেকে অনার্স মাস্টার্স করেন, তাহলে লাইব্রেরি সায়েন্সের অন্ততপক্ষে ডিপ্লোমা করতে হয়। উনি যখন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হয়েছেন, তখন উনি একটা ডিপ্লোমা করেছেন। কিন্তু অডিটে, এই মিনিস্ট্রি অডিটে এটি ফাইন্ড আউট হয়েছে বা পয়েন্ট আউট হয়েছে যে তার সার্টিফিকেট ধরেন চাকরির জয়নিং 1/2/2020, কথার কথা। তার সার্টিফিকেটের জন্ম হয়েছে 2/3 বা 2/3/2020। তে জন্মের সার্টিফিকেটের জন্মই হয়নি, কিন্তু ওই সার্টিফিকেট দিয়ে উনি চাকরি নিয়েছেন। তো এইটি একটি হাস্যকর বিষয়, এবং যে অডিট কর্মকর্তা উনি বিস্মিত হয়েছেন, বিস্ময় প্রকাশ করেছেন যে এটা কী করে সম্ভব যে সার্টিফিকেট উনি চাকরি নিয়েছেন, যে চাকরি নেওয়ার পরের ডেটে তার সার্টিফিকেট। এটি ভেরি মাচ অ্যালার্মিং, এবং এটি আমি মনে করি আশু সমাধান হওয়া দরকার। এটি একটি বড় ধরনের অনিয়ম। এই অনিয়মগুলো যদি আমরা নিবারণ না করতে পারি, ইরেজ না করতে পারি, তাহলে সমাজে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে, মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হবে। তা আমরা চাই যে নতুনভাবে দেশ যেহেতু বিনির্মাণ হচ্ছে, সেক্ষেত্রে যত জঞ্জাল রয়েছে, যত অনিয়ম রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে করে দূরীভূত করে একটা সুন্দর সমাজ যেন আমরা দিতে পারি, এবং শিক্ষকের যে মর্যাদা সেটা যেন পুনরুদ্ধার করতে পারি। আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন। আমি ভেরি মাচ হ্যাপি যে আপনি চমৎকার একটি যুব উপযোগী প্রশ্ন করেছেন। অবশ্যই পরিবর্তিত হয়েছে, এবং আপনি মনে রাখবেন মানুষ হচ্ছে নিয়মের দাস। মানুষকে যা ট্রেন আপ করবেন তাই সে মেনে নেবে। আপনি যেভাবে সিস্টেম ডেভেলপ করবেন, এটা সিস্টেম ডেভেলপ, আমি যে কথাটি বললাম, সব ক্ষেত্রে যদি আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি, আমি রুলস মানতে কিন্তু বাধ্য। এখন আমাদের দেশে যে কালচারটা আগে চালু ছিল, যারা আইন তৈরি করে তারা আইন প্রথমে ভঙ্গ করে। সেক্ষেত্রে অর্ডিনারি পিপুল, সাধারণ জনগণ সে আইন অবলীলায় ভেঙে ফেলে। এটা একটা নর্মাল ফেনোমেনা। কিন্তু এই যে পরিবর্তিত সময়ে, যেমন একটি আমাদের ইসের কথাই বলেন, প্রবাসী যারা আমাদের দেশ থেকে যারা দেশের বাইরে বিভিন্ন চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে গিয়েছেন, তারা সেখানে কিন্তু আইন মেনে চলছে না। সেখানে একটা নিয়মের মধ্যে একটা ফর্মেটে পড়ে যাচ্ছে, সে কিন্তু আইন মেনেই কিন্তু সে চলছে। তো সেখানে যদি আইন মানতে পারে, এ দেশে নয় কেন? নিশ্চয়ই সিস্টেমের অভাব, সিস্টেম ডেভেলপ করতে পারেনি। তো এখন এই পরিবর্তী সময়ে এই তরুণ সমাজ, আধুনিক যে চিন্তা চেতনার মানুষ যারা, তারা এগুলো সারা বিশ্বকে দেখে। বিশ্ব এখন হাতের মুঠোয়, বিশ্বকে জানার জন্য তো বেশি দূর যাওয়া হয় না, একটি মোবাইল সিটি যথেষ্ট। এগুলো তারা সারাদিন দেখছে, বিভিন্ন দেশের সাথে নিজেদের কম্পেয়ার করছে যে আমরা কোথায় আছি, কেন আছি, আমাদের পিছিয়ে থাকার কারণ কি। তারা নিশ্চয়ই এগুলো আবিষ্কার করতে পেরেছে, এবং আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে দেশ একটি সোনার দেশ, একটি সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ হবে।